সমস্যা নেই মা, আমি একাই গিয়ে কোনো কবিরাজের কাছে ঝাড়ফুঁক করিয়ে নিয়ে আসবো। এই বলে মানিক উঠে গোসল করে। গোসল করে কিছু খাবার খেয়ে চলে যায় ওই কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে যাওয়ায় কবিরাজ বলে, কিরে মানিক, আমার কথা মতো শ্মশান থেকে লাশ পোড়ানো ছাই ও হাড় নিয়ে আসছিস কি? কবিরাজের কথায় মানিক বলেন, না কবিরাজ সাহেব, আমি এসব নিয়ে আসতে পারিনি। আমার কবিরাজি শেখার শিক্ষা হয়ে গেছে। অল্পর জন্য কাল মারা যায়নি, আল্লাহ বাঁচিয়েছে আমাকে। আমি আর কবিরাজি শিখতে চাইব না। ভালো থাকবেন আপনি। কথাটা বলে মানিক সোজা চলে আসছে বাড়িতে। কবিরাজি শেখা যে এতটা সহজ না মানিক বুঝতে পারে। মানিক পরে এটাও বুঝতে পারে ওই কবিরাজের মতলব ভালো খারাপ। কবরস্থানে লাশের কাফনের কাপড়ের অংশ, আঙুল, এরপর শ্মশান ঘাটের লাশ পুরনো ছাই ও হাড়, এগুলো দিয়ে উনি কালো জাদু করত। এগুলো নিয়ে না আসাই ভালো হয়েছে। মানিক ওর ভুল বুঝতে পেরে মনে মনে বলে, আমি আর কবিরাজি শিখব না, রাতের বেলা ওরকম ভয়ঙ্কর কাজও করব না। গতরাতে দৌড়াদৌড়ি করে মানিকের শরীরটা অনেক দুর্বল হয়ে যায়। তাই সেদিনটা মানিক কোথাও না গিয়ে বাড়িতে শুয়ে বসে কাটিয়ে দেন। সেদিন রাতের ঘটনা। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় মানিক। মানিক ঘুমানোর পর একটা স্বপ্ন দেখে। মানিক দেখে ও দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির পাশে, আর মানিকের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে ওই পরীটা। সেই পরীটা তখন মানিককে বলে, মানিক, তুমি রাত্রের বেলা জমিদার বাড়িতে একা আসবা, তোমার সাথে আমার কথা আছে। এরকম একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় মানিকের। মানিকের ঘুম ভেঙে যাওয়ায় ও ভাবতে থাকে, এটা কি স্বপ্ন দেখলো, এটা কি আদৌ সত্যি নাকি শুধু স্বপ্ন? এসব ভাবতে ভাবতে রাতটা কেটে যায় মানিকের। এভাবে পরপর 3 রাত মানিক একই স্বপ্ন দেখে। 3 রাত একই স্বপ্ন দেখার পর মানিক ভাবেন, 3 রাত একই স্বপ্ন দেখলাম, এটার মানে কি হতে পারে? তাহলে কি সত্যি জমিদার বাড়ির পরী আমার সাথে কথা বলতে চায়? ও কি কথা বলতে চায়? এসব কথা ভাবতে ভাবতে মানিক ঠিক করলেন আজ রাতেও একা ওই জমিদার বাড়িতে যাবে। তো কথা মতো সেটাই করলেন। সেদিন রাতে মায়ের চোখ ফাঁকি দিয়ে মানিক চলে গেলেন সেই পুরনো জমিদার বাড়ির কাছে। সেখানে যাবার পর একটু ভয় নিয়ে মানিক বাড়ির ভেতরে ঢুকলেন। সেখানে ঢুকে এদিক সেদিক তাকাতে থাকেন মানিক, আর ওই পরীটাকে খুঁজতে থাকে। এমন সময় মানিক একটা আওয়াজ পান, কেউ নূপুর পরে হেঁটে হেঁটে আসছে মানিকের কাছে। এভাবে একটু পরেই সেই নূপুরের আওয়াজ মানিকের পেছনে এসে থেমে গেল। পেছনে আওয়াজ থেমে যাওয়ায় মানিক পেছনে ঘুরে দেখেন সেই সুন্দরী পরীটা পেছনে দাঁড়িয়ে আছে। সেই পরীকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মানিক। এমন সময় সেই পরীটা মিষ্টি কণ্ঠে বলে, তুমি তাহলে আসছো? তখন মানিক বলে, আপনি আসলে কি? আমার স্বপ্নে আসেন কেন? আমাকে দেখা করতে বলেছেন, বলুন, আমাকে কি বলবেন? মানিকের কথাই সেই পরীটা বলেন, একটা সত্যি কথা বলবা কেমন? আমাকে কি তোমার ভালো লাগে? আমাকে কি পছন্দ করো? পরীর এমন কথায় মানিক অবাক হয়ে তাকিয়ে থাকে। কেননা মানিক সত্যি তো পরীকে পছন্দ করে বিয়ে করতে চায়। এমন সময় সেই পরী বলেন, আমি জানি আমাকে পছন্দ করো, ভালোবাসো। আমি তোমার বিষয়ে খোঁজ নিয়ে দেখেছি। তুমি কবিরাজি শিখে আমাকে বশ করে বিয়ে করার স্বপ্ন দেখো। আমাকে পাবার জন্য তুমি কবিরাজি শিখতে কত ভয়ঙ্কর কাজ করছো। আমি এটাও জানি তুমি কবিরাজি শিখতে পারোনি, আমাকে আপন করে পেতে এত কিছু করেছো। এই বিষয়টা ভালো লাগছে আমার। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তুমি চাইলে আমরা বিয়ে করব, কিন্তু একটা সমস্যা আছে। পরীর কথায় মানিক বললেন, কি সমস্যা? তখন পরীটা বলে, আমি এই জমিদার বাড়ি থেকে বের হতে পারি না। এই বাড়ির যে সীমানা আছে, আমি এর মধ্যেই বন্দি। পরীর কথায় মানিক বললেন, আপনি কোথায় বন্দি? আপনাকে এই জমিদার বাড়ির সীমানার বাইরে বের হতে হলে কি করতে হবে? তখন পরীটা বললেন, এই জমিদার বাড়ির একটা জায়গা, একটা ছোট্ট বক্স লুকানো আছে। সেই বক্সের ভিতরে একটা পুতুল আছে। সেই পুতুলের শরীরে 3টা গিঁট বাঁধা আছে। পুতুলটার শরীর থেকে সেই 3টা গিঁট খুলে দিলে আর পুতুলটা আগুনে পুড়িয়ে ফেললে আমি এখান থেকে মুক্ত হয়ে যাব। পরীর কথাই মানিক বললেন, কোথায় আছে সেই জায়গা? আমাকে দেখিয়ে দিন। আপনাকে পছন্দ করি আমি, আমি আপনাকে মুক্ত করব। মানিকের কথায় পরী বললেন, আসো আমার সাথে। এই বলে পরী হাঁটতে লাগলেন। পরীর পেছনে মানিকও হাঁটছেন। এভাবে একটা জায়গায় গিয়ে পরী থেমে বলল, মানিক, এই যে এই জায়গার মাটি খুঁড়ে দেখো, ওই বক্সটা পাবা। পরীর কথায় মানিক সেখান থেকে মাটি সরাতে থাকে। মানিক মাটি সরাচ্ছে আর পরীকে বলছে, আচ্ছা আপনার নাম কি? আপনি এই জমিদার বাড়িতে বন্দি কতদিন থেকে? মানিকের কথা জবাবে পরী বলেন, আমার নাম আলিসা। আমি এই জমিদার বাড়িতে অনেক বছর ধরে বন্দি। যখন এই জমিদার বেঁচে ছিলেন তখন থেকে। আমাকে পছন্দ করতেন এই জমিদার। আমাকে পছন্দ করে জোর করে বিয়ে করতে চাইছিল, কিন্তু আমি জমিদারকে বিয়ে করতে রাজি না হলে সে জমিদার একজন তান্ত্রিককে দিয়ে আমাকে এই
বাড়ির সীমানায় বন্দি করে রাখে। আমি বন্দি হবার কয়েক বছর পর সবাই রোগে মারা যায়। তখন জমিদার ও জমিদারের বাড়ির সবাইও মারা গিয়েছিল। ওরা তো মারা যায়, পরে পড়ে থাকে জমিদার বাড়িটাও। আমি এখানে বন্দি থাকা অবস্থা অনেকে লোভে পড়ে আসে এই জমিদার বাড়িতে লুকিয়ে থাকা গুপ্তধনের খোঁজে। আমি সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিই। সবার মতো সেদিনও তোমাকে ভয় দেখিয়েছিলাম। আলিসা পরীর কথায় মানিক বললেন, ও তাই? আপনি সেদিন ভয় দেখানোর পর ভেবেছিলাম আপনি ভয়ঙ্কর কোনো ডাইনি বা পেতনি হবেন। মানিকের কথায় পরী বললেন, না, আমি ওসব কিছু না, আমি ভালো পড়ি। এদিকে ততক্ষণে মানিক মাটি সরিয়ে ওই বক্সটা পেয়ে গেলেন। সে বক্সটা পেয়ে মানিক উপরে তুলে কিছু একটা দিয়ে আঘাত করে ওটার মুখ খুলে ফেললেন। বক্সটার মুখ খুলে মানিক দেখেন সত্যি ওটার ভিতরে একটা পুতুল। সেই পুতুলে 3টা গিট দেওয়া সুতো দিয়ে। পুতুলটা দেখিয়ে পরী বলেন, মানিক, হ্যাঁ, এটার কথাই বলছিলাম, পুতুল থেকে 3টা গিট খুলে দাও। পরীর কথা মতো মানিক তাই করলেন। পুতুল থেকে 3টা গিট খুলে দিলেন আর পুতুলটা আগুনে পুড়িয়ে ফেললেন। পুতুলটা পুড়িয়ে ফেলায় পরী খুশি হয়ে বললেন, হয়ে গেছে মানিক, আমি এখন মুক্ত, আমি এখন বাইরে যেতে পারবো। চলো, তুমি বাড়ির দিকে চলো, যেতে যেতে কথা বলি। কথাটা বলে পরী আর মানিক হাঁটতে হাঁটতে থাকে মানিকের বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে পরী বলে, মানিক, আমাকে মুক্ত করার জন্য ধন্যবাদ। তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমাদের একে অপরকে ভালো লাগে, তাহলে আমি বিয়ে করে ফেলি, কি বলো? পরীর কথায় মানিক যেন অবাক হয়ে যায়। মানিক চিন্তা করে, এটা কি স্বপ্ন না বাস্তব যে পরীকে অনেকটা পছন্দ করে, যাকে বিয়ে করার স্বপ্ন দেখে। সে পরী কিনা মানিককে বিয়ের কথা বলছে। পরীর এমন কথায় মানিক খুশি মনে রাজি হয়ে যান আর বলেন, তোমাকে আমি বিয়ে করতে পারি, আমি তো চাই করতে, কিন্তু একটা সমস্যা আছে। আমার বাড়িতে তো আমার মা আছে। তোমাকে বিয়ে করলে আমার মাকে কি বলবো? উনি কি মেনে নেবে? মানিকের কথায় পরী বললেন, তোমার মা জানলে তো আমাকে বিয়ে করার পর আমি মানুষের রূপে সংসার করব তোমার সাথে। তোমার মা বুঝতেই পারবে না আমি মানুষ না, আমি একটা পরী। কিন্তু তবুও যদি কোনো সমস্যা হয়। মানিকের কথায় পরী বললেন, তার মানিকে আমাকে বিয়ে করতে চাও না? আমি কি চলে যাব? না না, যেও না, ঠিক আছে, আমি রাজি। তোমাকে বিয়ে করার পর তুমি মানুষ রূপে থেকেও এতেই হবে। আর কখনো মা ভুল করে যেন গেলেও আমি মাকে বুঝিয়ে বলবো। আজকে তো অনেক রাত হয়েছে, তুমি আজকে চলে যাও। কালকে রাতে আমি তোমাকে বিয়ে করবো আর বাড়িতে নিয়ে আসবো। মানিকের কথায় পরী বললেন, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। এই বলে চলে গেলেন আলিসা পরী। ও চলে যাবার পর মানিক সাবধানে ওর ঘরে ঢুকে শুয়ে পড়লেন। মানিক শুয়ে আছে, ঘুমাতে পারছে না খুশিতে। কাল পরী ওর বিয়ে, কাল থেকে পরী হবে ওর বউ। এসব ভাবতে ভাবতে সে রাতটুকু পার করিয়ে দিলেন। রাত পেরিয়ে দিন আসায় মানিক ওর মাকে বললেন, মা, আজকে বিকালে একটা বন্ধুর শ্বশুরবাড়িতে যাব, ফিরতে রাত হবে, চিন্তা করো না। মানিকের কথায় ওর মা বললেন, যাবি যাস, কিন্তু বেশি রাত করে ফিরিস না। মায়ের কথায় রাজি হলেন মানিক। এদিকে কেটে গেল সেদিনটা। দিন শেষে রাত আসে, মানিক বাড়ি থেকে বেরিয়ে যান বাইরে। মানিক বাইরের পর পরী আসে মানিকের কাছে। পরী আসার পর বেশ কিছুক্ষণের মধ্যে মানিক পরীকে বিয়ে করে। বিয়ে হওয়ায় মানিক বলেন, চলো এবার তোমাকে আমার বাড়িতে মায়ের কাছে নিয়ে যাই, তুমি মানুষের রূপে থাকো। আমার মা যাই বলুক, তুমি কিছু না বলে চুপ হয়ে দাঁড়িয়ে থাকবা। মানিকের কথায় পরী রাজি হলে মানিক পরীকে নিয়ে বাড়িতে যায়। বউ নিয়ে বাড়িতে এসে মানিক ওর মাকে ডাক দেন। মানিকের ডাকে ওর মা ঘর থেকে বেরিয়ে তো অবাক হয়ে জিজ্ঞাসা করে, মানিক বাবা, এটা কে? বউ সেজে তোর পাশে দাঁড়িয়ে আছে। মায়ের কথা জবাবে মানিক বলেন, মা, আসলে আমি বিয়ে করে ফেলেছি, আমার বন্ধু শালি। ওকে দেখে আমার পছন্দ হলো, তাই আর দেরি করলাম না, বিয়ে করেই ফেললাম। তাছাড়া জানোই তো, এমনিতে বিয়ে করতে গেলে মানুষ শয়তানি করে, খালি বলে চোর চোর, বুঝতে পারছো। আমি বিয়ে করে সংসার হই, তুমি এটা চাও না? মানিকের কথার মা বলল, হ্যাঁ সেটা তো চাই, হঠাৎ করে বিয়ে করে বউ নিয়ে আসবি ভাবতে পারিনি। বিয়ে যেহেতু করেছিস, তাহলে আমি আর কি বলবো, আমি মেনে নিলাম। তা বৌমা, তোমার নাম কি? মায়ের কথা আলিসা বলল, মা, আমার নাম আলিসা। তখন মানিকের মা বলল, মাশাল্লাহ, তুমি দেখতে অনেক সুন্দর। মানিক, যা বাবা, বৌমাকে নিয়ে ঘরে যা। মায়ের কথায় মানিক আলিসা পরীকে নিয়ে ঘরে গেলেন। এই ঘটনার পরের দিন সকালে আশেপাশে সবাই মানিকের বউ দেখতে আসলেন। সবাই বউ দেখে অনেক প্রশংসা করলেন, কারণ আলিসা ছিল অনেক সুন্দরী। আলিসা তো একটা পরী, এটা তো আর কেউ জানতো না মানিক ছাড়া। বিয়ের পর আলিসা পরী মানিকের সাথে সংসার করতে থাকে। এদিকে বিয়ে করার পর মানিকও কাজ করতে থাকে। মানিক যে কাজ পায় সেটাই করে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর এক সন্ধ্যাবেলা মানিক কাজ শেষে বাড়িতে আসলে মানিকের মা বলে, বাবা মানিক, ঘরে তো বাজার নেই বাবা,
তুই হাত মুখ ধুয়ে বাজারে যা, গিয়ে বাজার করে নিয়ে আয়। মায়ের কথায় মানিক তাই করলেন। হাত মুখ ধুয়ে চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে যা যা লাগে সব কিছু নিলেন, সাথে নিলেন একটা ইলিশ মাছ। সব কিছু নিতে নিতে বেশ রাত হতে গেলেন। গ্রামে এমনিতেই 9টা-10টা বাজলেই রাত হয়ে যায়, সেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তো মানিক বাজার করেই বাড়ির দিকে রওনা করে। মানিক হেঁটে হেঁটে আসছে, বাড়িতে আসতে 10 মিনিটের মতো সময় লাগবে। মানিক হাঁটতে হাঁটতে একটা কালবাট পরে সেই কালবাটের কাছে আসে। মানিক সেখানে আসার পর যখন জায়গাটা ক্রস করবে এমন সময় একটা আওয়াজ ভেসে আসে মানিকের কানে, মানিক তোর ব্যাগে থাকা ইলিশ মাছটা দিয়ে যা। এরকম একটা আওয়াজ শুনে মানিক আশেপাশে ঘুরে তাকান, কিন্তু কাউকে দেখতে পান না। কাউকে না দেখে মানিক আবারও হাঁটতে যাবে এমন সময় আবার কেউ বলে, মানিক তোর ব্যাগের মাছটা আমার অনেক পছন্দ হয়েছে, ওটা দিয়ে যা। বারবার এরকম আওয়াজ শুনে মানিক বলে, কে কথা বলে? এই বলে পেছনে ঘুরে তাকায় মানিক। মানিক পেছনে ঘুরে তাকিয়ে চমকে ওঠে। মানিক দেখে কালো কুচকুচে একটা বাচ্চা ছেলের মতো একটা ভয়ঙ্কর অবয়ব। সে ভয়ঙ্কর অবয়বটাকে দেখে মানিক অনেক ভয় পেয়ে যান। তখন সে অবয়বটা বলে, মানিক তোর ব্যাগের মাছটা আমাকে দিয়ে দে। তখন মানিক সাহস করে বলে, আমি কেন আমার মাছ দেব? এটা আমি বাজার থেকে কিনেছি আমার পরিবারের জন্য, এই মাছ আমি দিতে পারবো না। তখন সে অবয়বটা বলে, মাছ না দিলে তুই যেতে পারবি না। কথাটা বলে সে কালো কুচকুচে অবয়বটা একটা কুকুরের রূপ নেয়। কুকুরের রূপ নিয়ে মানিকের দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে সে আর কোনো উপায় না পেয়ে মানিক পাশে থাকা একটা গাছের ডাল ভেঙে সজোরে সেই কুকুররূপী জিনটার মাথায় আঘাত করে। মানিক কুকুরটার মাথায় আঘাত করার সাথে সাথে কুকুরটা বিকট শব্দের চিৎকার করে আর বাতাসে মিশে যায়। কুকুরটা বাতাসে মিশে যাওয়ার সাথে সাথে মানিক সেখানে আর দেরি না করে বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পর মানিক ওর মাকে বাজারটা দিয়ে হাত মুখ ধুয়ে ঘরে যায়। ঘরে গিয়ে মানিক আলিসা পরীকে বলে, আলিসা একটা সমস্যা হয়ে গেছে। একটু আগে রাস্তায় একটা ভয়ঙ্কর জিনের মুখোমুখি হয়েছি। আমার কাছে মাছ চেয়েছিল, পরে ওকে আঘাত করেছি। সব ঘটনা শুনে আলিসা বলে, ওরা হলো পিশাচ জিন। ওরা এভাবে অনেকের কাছ থেকে মাছ চায়, কারো কাছে মা মিষ্টি চায়। তুমি ভয় পেও না, আমি তো আছি। আলিসার কথায় মানিক একটু সাহস পেয়ে শুয়ে আরাম করে। এর ঠিক কিছুক্ষণ পর রান্না হলে মানিক ওর মা ও বউ সবাইকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে মানিক ফিল করে ওর শরীর একটু দুর্বল লাগছে। তো শরীর দুর্বল লাগায় মানিক তেমন কিছু মনে করে না। চিন্তা করে শরীর দুর্বল লাগতে পারে, খাওয়া দাওয়া করলে সব ঠিক হয়ে যাবে। এই ভেবে কাজে চলে যায় মানিক। এই ঘটনার পর থেকে মানিকের সাথে শুরু হয় এক অবাক করা ভয়ঙ্কর ঘটনা। মানিক রাত্রেবেলা ঘুমালে দুজন ভয়ঙ্কর জিন এসে বলে, মানিক তুই আমার ছেলেকে মেরেছিস, আমরা তোকে ছাড়বো না। আমাদের ছেলেকে যেভাবে মেরেছিস আমরা তোকে আর তোর পরিবারকে সেভাবে মারব। এরকম একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় মানিকের। মানিকের ঘুম ভেঙে যেতেও আলিসা পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে আলিসা বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে আসছি। এই বলে আলিসা পরী চলে যায় আর খোঁজ নিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসে। আলিসা পরী ফিরে এসে বলে, মানিক একটা ঝামেলা মনে হয় হয়ে গেছে। তুমি সেই রাতে যে জিনটাকে আঘাত করেছ ও একটা কম বয়স্ক জিন ছিল। ওরা মেছো জিন, ওদের পছন্দের খাবার হলো মাছ। তুমি সেই কম বয়স্ক জিনটাকে আঘাত করার কারণে ও মাথায় আঘাত পেয়ে মারা গেছে। এখন ওর পরিবারের সদস্যরা তোমার পেছনে লেগেছে। আমি ওদের সাথে কথা বলেছি, বুঝে বলেছি, দেখি ওরা বোঝে কিনা। ওদের পুরো পরিবার তোমার উপর রেগে আছে। পরীর কথায় মানিক ভয় পেয়ে বলে, আমি তোকে ইচ্ছে করে মারিনি, আমাকে কুকুররূপে ভয় দেখাতে আসছিল বলে আঘাত করেছে, এতে আমার কি দোষ? মানিকের কথায় পরী বলেন, মানিক তোমার কথা আমি বুঝতে পারছি, আমরা বুঝলে ওরা বুঝবে না। ওরা তোমার পেছনে লেগেছ, তাই এখন থেকে রাত করে বাইরে বের হবা না, রাতে বাড়িতে থাকবা। আর বাড়িতে তো আমি আছি, আমি থাকতে ওরা তেমন ক্ষতি করতে পারবে না। আলিসা পরীর কথায় মানিক রাজি হন। এরপর থেকে মানিক রাত করে বাইরে যান না, কিন্তু প্রতি রাতে মানিক সে ভয়ঙ্কর জিনেদের স্বপ্ন দেখতে থাকে। এইভাবে যতদিন যায় মানিকের শরীর তত খারাপ হতে থাকে। মানিকের শরীর দুর্বল হয় আর শরীর শুকিয়ে যেতে থাকে। শুধু মানিকের না, মানিকের মায়েরও এরকম শুরু হয়। মানিকের মায়ের শরীর শুকিয়ে যেতে থাকে আর দুর্বল হয়ে যায়। এরকম অবস্থা হওয়ায় মানিক এক রাতে আলিসা পরীকে বলে, আলিসা এরকম কেন হচ্ছে? দিন দিন আমার শরীর খারাপ হচ্ছে, শুধু আমার না, মায়ের শরীর এরকম হচ্ছে, এরকম তো আগে ছিল না। মানিকের কথায় পরী বলে, এটা নিশ্চয়ই পিশাচ জিনেদের কাজ, ওরা নিশ্চয়ই প্রতিশোধ নিতে এটা করেছে। আলিসা পরী ও মানিকের গল্পের মাঝে সেই রাতে মানিক বুঝতে পারেন ওর ঘরের বাইরে কেউ হাঁটাহাঁটি করছে। শুধু তাই না, বাইরে থেকে কেমন একটা আওয়াজ করছে। এরকম আওয়াজ পেয়ে মানিক চুপ করে রইলেন।
তখন বাইরে থেকে একটা আওয়াজ ভেসে আসলেন, তোদের কাউকে ছাড়বো না, সবাই মরবি তোরা। এরকম আওয়াজ পেয়ে আলিসা পরি বলে, মানি তুমি ঘরে থাকো, কোথাও বের হবে না, আমি দেখছি কি করা যায়। ওদের এত সাহসে কিভাবে তোমাকে মৃত্যুর হুমকি দেয়ার। এই বলে আলিসা পরি বাইরে যায়। আর মানিক তখন শুনতে পায় বাইরে কেমন একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ যুদ্ধ করছে। এরকম আওয়াজ পেয়ে বেশ কিছুক্ষণ পর আলিসা পরি আবার ঘরে আসে। তখন মানিক দেখেন আলিসা পরির শরীরে অনেক জায়গায় আঘাতের চিহ্ন। আলিসা পরির এরকম অবস্থা দেখে মানিক বলেন, আলিসা কি হয়েছে তোমার, তোমার শরীর এরকম হলো কিভাবে? তখন আলিসা বলে, ওদের সাথে যুদ্ধ করেছি। মানিক, আমার মনে হয় আমি একা ওদের সাথে পারবো না। এদিকে তোমাদের শরীরও খারাপ হচ্ছে, তোমার কোনো কবিরাজের কাছে যাওয়া দরকার। পরি কথা আমি বললাম, সেটাই করতে হবে, কাল যাবো কোনো কবিরাজের খোঁজে। মানিকের কথা আলিসা পরি বললেন, তুমি ঘুমাও, আমার একটু জিন রাজ্যে যেতে হবে আমার চিকিৎসা করাতে। কথাটা বলে আলিসা পরি চলে গেলেন জিন রাজ্যে। আলিসা চলে যাবার পর নিজের চিকিৎসা নিয়ে আবার চলে আসলেন। এদিকে পরের দিন সকালে খাবার সময় মানিকর মাকে বললেন, মা, দিন দিন আমারও তোমার শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে, আমার মনে হয় জিন ঘটিত কোনো সমস্যা আছে, আমি খাবার খেয়ে একজন কবিরাজের কাছে যাই, তুমি কি বলো? মানিকের কথার মা বলেন, হ্যাঁ, আমার এরকম কিছু মনে হয়। আমি বেশ কিছুদিন ধরে স্বপ্নে একটা ভয়ঙ্কর অবয়ব দেখতে, একটা মহিলা ভয়ঙ্কর অবয়ব, তুই খাবার খেয়ে দেখতো কোনো কবিরাজের খোঁজ পাস কিনা। মায়ের কথায় মানিক খাবার শেষ করবেন এমন সময় মানিকের বাড়ি বাইরে থেকে একজন লোক মানিককে ডাকতে থাকে। সেই লোকটা ডাকে আলিসা পরি মানিকের দিকে তাকিয়ে ঘরের ভেতরে চলে যায়। এদিকে তখন মানিক বাইরে বের হয়ে দেখেন একটা লোক, ওনাকে দেখে তান্ত্রিক বা কবিরাজদের মতো লাগে। ওনাকে দেখে মানিক বললেন, কে আপনি, আমাকে ডাকছেন নাকি? তখন সেই লোকটা বলেন, হ্যাঁ, আমি আপনাকে ডাকছি, আমি একজন কবিরাজ, আপনার কাছে আসছে কারণ আমার মনে হয় আপনি জিন ঘটিত কোনো সমস্যায় আছেন। কবিরাজের কথায় মানিক অবাক হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা আপনি জানেন কিভাবে? তখন সে কবিরাজ বলেন, আমাকে নিয়ে বাড়ির ভেতরে চলুন, তারপর সব বলছি। ওনার কথায় মানিক ওনাকে নিয়ে বাড়ির ভেতরে আসে আর বসতে দেন। উনি বসায় মানিকের মা বলেন, মানিক, কে উনি? তখন সে কবিরাজ বলেন, আমি একজন কবিরাজ, আমি জানি আপনাদের বাড়ির ওপর একটা পিশাচ জিন পরিবারের নজর পড়ছে। কবিরাজের কথায় মানিক বলেন, আপনি কিভাবে জানলেন? মানিকের কথার জবাবে কবিরাজ বলেন, আমি আমার সাথে থাকা জিনকে দিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি আপনারা ওই মায়ের যে পিশাচ জিনটার ক্ষতি করতে চাইছেন, সেই পিশাচ জিনটা আমার পূর্বের শত্রু। ওই জিনটা আমার ছেলের ক্ষতি করে পালিয়ে আজ থেকে 6 মাস আগে। তখন থেকে আমি ওকে খুঁজছি। গত 2 দিন আগে আমি আমার জিনের মাধ্যমে জানতে পেরেছি ওই পিশাচ জিনটার সন্তান মেরে ফেলেছেন আপনি, তাইও আপনার পেছনে লেগেছে। আপনার খোঁজ পেয়ে আসলাম আপনার বাড়িতে। কবিরাজের কথায় আমি বেশ অবাক হয়ে বললাম, আপনি আসছেন ভালো করেছেন, আপনি না আসলে আজ আমি যে কোনো একজন কবিরাজকে নিয়ে আসতাম আমাদের বাড়িতে। আপনি আসছেন, আপনি কি পারবেন ওর শক্তিতে? মানিকের কথায় কবিরাজ বললেন, অবশ্যই পারবো, ওই জিনটা আপনাদের মতো আমারও শত্রু। আমি বাড়িতে আসছি শুনে ও নিশ্চয়ই পালিয়ে গেছে, তবু দেখি আমি ওকে হাজির করতে পারি কিনা। কথাটা বলে কবিরাজ সেই পিশাচ জিনটাকে হাজির করার চেষ্টা করেন, কিন্তু ও আর হাজির হয় না। সেই জিন হাজির না হওয়ায় কবিরাজ বলেন, ও মনে হয় ভয় অনেক দূরে সীমানার বাইরে পালিয়ে গেছে। আপনারা চিন্তা করবেন না, আমি আপনার বাড়ির ও শরীর বন্ধ করে দিয়ে যাচ্ছি, এরপর সেই জিন আর আসার সাহস পাবে না। এই বলে কবিরাজ মানিক ও মানিকের মায়ের শরীর ফু দিয়ে দেন। তখন মানিকের মা মানিককে বলেন, মানিক, বৌমাকে ডাক, ও শরীরটা বন্ধ করে নেই, কি জানি যদি পরে সমস্যা হয়। মায়ের কথায় মানিক মনে মনে ভাবলেন, আলিসা কবিরাজের সামনে আসলে তো ধরা পড়ে যাবে। এই ভেবে মানিক বুদ্ধি করে বললেন, না মা, ওর কোনো সমস্যা হবে না, বুঝোই তো, নতুন বউ এনার সামনে আসবে না, বাদ দাও, ওর শরীর বন্ধ করতে হবে না। মানিকের কথার মা আর কিছু বললেন না। তখন কবিরাজ ওদের শরীর ও বাড়ি বন্ধ করে দিয়ে চলে গেলেন। কবিরাজ চলে যাবার পর মানিক ঘরে গেলেন আর ওর বউ আলিসা পরীকে বললেন, এখন বাইরে আসো, কবিরাজ চলে গেছে। মানিকের কথায় পরি বললেন, কবিরাজ কি বলল? ওই পিশাচ জিনটাকে হাজির করতে পারিনি বুঝি? না, পারিনি, ওনাকে অনেক দূরে পালিয়ে গেছে। পরে আমারও মায়ের শরীর বন্ধ করে দিয়ে চলে গেছে, বলেছে আর কোনো সমস্যা হবে না। মানিকের কথায় পরি বললেন, তাহলে ঠিক হয়ে যাবে হয়তো। পরি কথায় মানিকও কিছুটা সাহস ফিরে পেলেন। এই ঘটনার পর থেকে মানিক রাতে ঘুমাতে মাঝে স্বপ্ন না দেখলেও পরের দিন ওর থেকে আর ওর মায়ের শরীর ঠিকই খারাপ হতে থাকে। এভাবে 2-3 দিন যাবার পর মানিকের শরীরে অনেকটা খারাপ হয়ে যায়। ওর মায়ের শরীর এতটাই খারাপ হয় যে হাঁটা চলাফেরা করতে পারে না, ঠিক মতো কথাই বলতে পারে না।
এদিকে মানিকের শরীরও তেমন একটা ভালো না। তবু মায়ের শরীর খারাপ দেখে চিন্তা করে মাকে হাসপাতালে নিয়ে যাবে, সুস্থ করবে। কিন্তু সেই ইচ্ছেটা আর পূরণ হয় না। মানিকের মা অসুস্থ অবস্থায় এক রাতে মারা যায়। মানিকের মা মারা যাওয়ায় মানিক অনেক ভেঙে পড়ে। মা ছাড়া মানিকের কেউ ছিল না। এদিকে মাকে হারিয়ে আলিসাও মন খারাপ করে। মাকে হারিয়ে মানিকের মনে একটা জেদ চেপে বসে। মানিক ভাবে ওই পিচাসটাই মাকে মেরেছে। এইভাবে মানিক ঠিক করে অন্য কোনো কবিরাজের কাছে যাবে। মানিকের কথা আলিসা বলে, মানিক এসব বাদ দাও না, মাকে হারিয়ে ফেলেছ, এখন মিছে মিছে ওদের সাথে ঝামেলা করে কি লাভ বলো? একজন কবিরাজের কাছে গেলে আবার হয়তো ঝামেলা হবে, আর গেলেও কিছুদিন পর যেও। কিন্তু মানিক জেদ ধরে বসেছে কোনো কবিরাজ বা হুজুরের কাছে যাবি। এইভাবে মানিক পরের দিন কোনো হুজুর বা কবিরাজের কাছে যাবে এমন সময় মানিকের কাছে আসে সেই কবিরাজ যিনি কিছুদিন আগে আসছিল। সে কবিরাজ আসায় মানিক বলেন, আপনি আপনি সেদিন বলছিলেন ওই পিচাস জিনটা দূরে কোথাও পালিয়ে গেছে, ও আমারও আমার মায়ের কোনো ক্ষতি করবে না। তাহলে এমনটা কেন হলো? আমার মা কেন মারা গেল? আমার মায়ের মৃত্যু অস্বাভাবিক ছিল। মানিকের কথায় কবিরাজ বলেন, আমি তো ঠিকমতো কাজ করে দিয়েছিলাম, তবুও কেন যে এমনটা হলো? তুমি বাবা চিন্তা করো না, তোমার মা মারা গেছে, তোমার যেন কিছু না হয় সে ব্যবস্থা করি। আমি তোমার শরীর বন্ধ করে দিয়ে যাই, তোমার যেন কোনো ক্ষতি ওরা করতে না পারে। এই বলে কবিরাজ মানিককে একটা তাবিজ দেন। তাবিজটা দিয়ে হাত বেঁধে রাখতে বলে চলে যান সেই কবিরাজ। কবিরাজ চলে যাওয়ার পর মানিক মনে মনে ভাবেন, আচ্ছা এই কবিরাজকে, আমরা যখন কোনো কবিরাজ বা হুজুরের কাছে যেতে চাই তখনই উনি আসে। এসব ভাবতে ভাবতে মানিকের একটু সন্দেহ হয়। তখন মানিক ওর পরিবউ আলিসাকে বলেন, আলিসা আমি বাজার থেকে আসছি একটু, কেমন? এই বলে মানিক বাজারের নাম করে ফাঁকা একটা জায়গায় যান। সেখানে গিয়ে কবিরাজের দেয়া তাবিজটা খুলেন। তাবিজটা খুলে মানিক অবাক হয়ে যান, কারণ তাবিজের ভেতরে কাগজে তো আরবি লেখা থাকে, ওখানে আরবি লেখার বদলে কেমন একটা ভয়ঙ্কর প্রাণীর ছবি আঁকা। তাবিজের ভেতরে ভয়ঙ্কর প্রাণীর ছবি দেখে মানিকের সন্দেহ আরও বেড়ে যায়। তখন মানিক তাবিজটা সাথে করে নিয়ে একজন ভালো হুজুরের সন্ধান পেতে চলে যান হুজুরের কাছে। হুজুরের কাছে যাবার পর মানিক সব ঘটনা খুলে বলে। সবকিছু বলে মানিক সেই অদ্ভুত রকম তাবিজটা হুজুরকে দেখায়। সব শুনিয়া দেখে হুজুর বলেন, মানিক তুমি একটু বসো, আমি আমার সাথে থাকা জিনকে দিয়ে তোমার বিষয়ে খোঁজ নিয়ে আসি। হুজুরের কথায় মানিক অপেক্ষা করতে লাগলেন। ওদিকে হুজুর তার সাথে থাকা জিনকে দিয়ে খোঁজ খবর নিয়ে এসে মানিককে বললেন, মানিক আমি আমার জিনদের মাধ্যমে খোঁজ নিলাম, তোমার পেছনে পিচাস জিন লেগেছে এটা ঠিক, কিন্তু মানিক আরেকটা কথা জানতে পারলাম, তোমার বাড়িতে একটা পরীর উপস্থিতি টের পাওয়া গেছে। সে পরীটাকে তুমি জানোর বিষয়ে? হুজুরের কথায় মানিক বললেন, হুজুর সত্যি বলতে সেই পরী আমার বউ, ওর নাম আলিসা পরী। কথাটা বলে আলিসা পরীর সাথে কিভাবে পরিচয় হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে সব ঘটনা খুলে বলেন হুজুরকে। সব শুনে হুজুর বলেন, তোমার কথা বুঝলাম, এখন তোমার সমস্যা সমাধান করতে তোমার বাড়িতে যেতে হবে। এখন তো দুপুর, তুমি বাড়িতে যাও, আমি আজ সন্ধ্যায় আসবো তোমার বাড়িতে। আমি তোমার বাড়িতে না আসা পর্যন্ত আশেপাশের কাউকে আমার কথা বলবে না, এমনকি তোমার বউকেও না, ঠিক আছে? হুজুরের কথায় মানিক রাজি হয়ে চলে আসে বাড়িতে, আর অপেক্ষা করতে থাকে সন্ধ্যা হবার। সারাদিন বাড়িতে অপেক্ষা করার পর সন্ধ্যা হয়। সন্ধ্যা হওয়ায় মানিকের বাড়িতে চলে আসে সেই হুজুর। হুজুর সন্ধ্যার সময় মানিকের বাড়িতে আসার পর আশেপাশের অনেকে জেনে যায়, আর সবাই মিলে বাড়িতে ভিড় করে কি হয় সেটা দেখার জন্য। আশেপাশে সবাই বসে আছে, মাঝখানে হুজুর বসে। এমন সময় হুজুর মানিককে বলল, মানিক তোমার বউকে ডাকো, আর দুজন আমার পাশে এসে বসো, আমি ওই পিচাস জিনকে হাজির করাবো। হুজুরের কথায় মানিক ঘরে যায়। ঘরে গিয়ে আলিসাকে বলে, আলিসা বাইরে চলো, হুজুর ডাকছে তোমাকে। মানিকের কথা আলিসা পরী বলে, আর আমি কিভাবে সবার সামনে যাব? আমি তো পরী, হুজুরের সামনে গেলে আমার তো সমস্যা হবে। পরীর কথায় মানিক বলল, হুজুর তোমার কথা জানে, তুমি পরী আমার বউ, এটা হুজুর জানে। তখন পরী বললেন, হুজুর না হয় জানে, কিন্তু আশেপাশে সবাই তো জানে না, বুঝতেই পারছো। তুমি হুজুরকে বলো আমি ঘরে থাকি। তখন মানিক বাইরে এসে হুজুরের কানে কানে বলেন, হুজুর আলিসা পরী তো সবার সামনে আসতে চায় না, ও বলে ঘরে থাকবে। তখন হুজুর বলে, ঘরে থাকলে সমস্যা হবে, তোমার বউকে বলো ঘোমটা দিয়ে তোমার সামনে এসে তোমার পাশে বসতে। হুজুরের কথায় মানিক আবারও ঘরে গেলেন, আর আলিসা পরীকে বললেন, আলিসা কি সমস্যা হবে, তুমি ঘোমটা দিয়ে আসো, আমার পাশে বসে থাকবা। মানিকের জোরাজুরিতে আলিসা পরী ঘোমটা দিয়ে বাইরে আসে, মানিকের পাশে বসে। মানিক ও পরী হুজুরের পাশে বসায় হুজুর সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি এখানে কেন এসেছি জানেন? কারণ মানিকের পেছনে একটা পিশাচ জিন লেগেছে, আমি সেই জিনটাকে হাজির করব। জিনটা হাজির হলে কেউ ভয় পাবেন না যেন। কথাটা বলে
হুজুর চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন। হুজুর এক মনে দোয়া পড়ছে। হুজুর দোয়া পড়তে পড়তে হঠাৎ করে মানিকের বউ আলিসা পরীর একটা হাত চেপে ধরে। হুজুর আলিসা পরীর হাত চেপে ধরে দেরি না করে আলিসা পরীর চারিদিকে মাটিতে একটা গোলবৃত্ত আঁকলেন। মাটিতে গোলবৃত্ত, সেই বৃত্তের মাঝে আলিসা পরী। এই দৃশ্য দেখে মানিক বললেন, হুজুর এটা কি করছেন? আমার বউকে গোলবৃত্তের মধ্যে রাখলেন কেন? মানিকের কথায় হুজুর বললেন, মানিক চুপ করে দেখো আমি কি করি। কথাটা বলে হুজুর আলিসা পরীর ঘোমটাটা সরিয়ে দেয়। ঘোমটা সরাতে দেখেন আলিসা তখন স্বাভাবিক। আলিসাকে দেখে হুজুর বললেন, কে তুই? হুজুরের কথা আলিসা কিছু না বলে চুপ করে রইলেন। তখন আবারও হুজুর জিজ্ঞাসা করায় আলিসা মানিকের দিকে তাকিয়ে বললেন, মানিক আমাকে বাঁচাও, দেখো হুজুর কী সব বলছে। আলিসার কথায় মানিক হুজুরকে বললেন, হুজুর এসব কি করছেন? আলিসাকে এসব কেন বললেন? তখন হুজুর বলেন, মানিক দেখো আমি কি করি, তুমি আমাকে একটা গ্লাসে করে পানি এনে দাও, তাড়াতাড়ি করো। হুজুরের কথায় মানিক এক গ্লাস পানি এনে হুজুরকে দেয়ায় হুজুর পানিতে কি কি জানি পড়ে আলিসার শরীরে ছিটিয়ে দিলেন। আর তখনই সবে অবাক হয়ে তাকিয়ে আলিসা পরীর ভয়ঙ্কর ডাইনি রূপ দেখে নিলেন। আলিসা পরী এতটা ভয়ঙ্কর ডাইনি রূপ নিলেন যে ওর ভয়ঙ্কর রূপ দেখে সেখানে থাকা আশেপাশে অনেকে চিৎকার দিয়ে ছোটাছুটি করে পালাতে লাগলেন। এদিকে এই দৃশ্য দেখে মানিক পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আলিসা পরী ডাইনি রূপ নেয়ায় ভয়ঙ্কর কণ্ঠে হুজুরকে বলে, হুজুর ছাড় আমাকে, ছেড়ে দে, নইলে কাউকে ছাড়বো না। সে ডাইনির কথা হুজুর বললেন, ডাইনি তুই কি ভেবেছিলি তোকে আমি চিনতে, তোর বিষয় জানতে পারবো না? আমি তোর বিষয় সব জানি, আমি তোকে ছাড়বো না। হুজুরের কথায় ডাইনি তার হাতটা উপরে তুলে ইশারা দিলেন। ডাইনির ইশারা দেয়ায় সেখানে চলে আসলেন দুটো ভয়ঙ্কর পিশাচ জিন। সেই জিন দুটো আসায় সেখানে যারা ছিল দু একজন সবাই ভয় পালিয়ে গেল। সবাই চলে যাওয়ায় সেখানে রইলেন মানিক ও হুজুর। পিশাচ জিন দুটো আসায় বৃত্তের ভেতর থেকে ডাইনি বলে উঠলেন, হুজুর আমাকে ছেড়ে দে, নইলে আমার জিনেরা তোকে ছাড়বে না, তোকে মেরে আমার মানিককে নিয়ে যাবে। তখন হুজুর বলেন, ডাইনি আমাকে ভয় দেখে কোনো লাভ নেই, আমি তোকে ছাড়বো না মানে না। হুজুরের কথায় ডাইনির পিশাচ জিন দুটো হুজুরের দিকে এগিয়ে আসলে সেখানে এসে উপস্থিত হতো হুজুরের সাথে থাকা দুই বন্ধু জিন। হুজুরের দুই বন্ধু জিন এসে পিশাচ জিন দুটোর সাথে যুদ্ধ শুরু করে। শুরু হয় ওদের মাঝে যুদ্ধ। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ হবার পর হুজুরের বন্ধু জিন ডাইনির পিশাচ জিন দুটোকে মেরে ফেলে। ওরা মরে যাবার পর হুজুর বলে, ডাইনি এখন কোথায় যাবি? মানিককে বোকা বানিয়ে ওর অনেক ক্ষতি করেছিস, এখন আর পারবি না। হুজুরের কথা শুনে ডাইনি বলেন, হুজুর আমাকে ছেড়ে দে, মাফ করে দে আমাকে, আমি কথা দিচ্ছি মানিককে ছেড়ে চলে যাবো, ওর কোনো ক্ষতি করব না। ডাইনির কথায় হুজুর বললেন, যে একবার ছলনা করতে পারে সে বারবার পারবে, তোকে এক এক সেকেন্ডও সময় দিব না। কথাটা বলে হুজুর সেই ডাইনিকে বোতলের ভিতরে বন্দি করে ফেললেন। হুজুর ডাইনিকে বন্দি করার পর এদিকে মানিক তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে অবাক হয়ে। মানিকের এমন অবস্থা দেখে হুজুর বলে, মানিক বসো। হুজুরের কথায় মানিক বসে একটু পানি খেয়ে নেন। পানি খেয়ে মানিক হুজুরকে বলেন, হুজুর এসব আমি কি দেখছি? আলিসা পরী তাহলে একটা ডাইনি ছিল? এসব কিভাবে হলো? আমাকে সব ঘটনা খুলে বলুন। তখন হুজুর বলতে শুরু করে। হুজুর বলে, মানিক তুমি যখন আমার বাড়ি থেকে সব ঘটনা খুলে বলো তখনই আমি আমার জিনটাকে দিয়ে তোমার বিষয়ে খোঁজ নেওয়াই। আমি খোঁজ নিয়ে জানতে পারি তোমার বাড়িতে যে পরী রূপে আছে সে আসল পরী না, সে হলো জমিদার বাড়ির ডাইনি। সে ডাইনি অনেক খারাপ ছিল, অন্যায়ভাবে মানুষের ক্ষতি করত। এই ভেবে সে জমিদার ডাইনিকে বন্দি করে রাখে আর তার জমিদার বাড়ির সীমানায়। জমিদার ডাইনিকে বন্দি করার কয়েক বছর পর মারা যায়। তখন থেকে জমিদার বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। ওই ডাইনি জমিদার বাড়িতে আটকা ছিল বছরের পর বছর। তুমি যেদিন প্রথম রাত্রেবেলা সেই জমিদার বাড়িতে যাও সেদিন ডাইনি তোমাকে ভয় দেখায়, কিন্তু পরে ডাইনি তার পরিচিত জিনদের মাধ্যমে জানতে পারে তুমি জমিদার বাড়ির পরীকে বশ করে বিয়ে করতে চাও, তাই তুমি কবিরাজি শিখবে। তোমার বিষয়ে এত কিছু জানার পর সেই ডাইনি একটা বুদ্ধি করে। ডাইনি তার পরিচিত জিনকে দিয়ে তোমাকে স্বপ্ন দেখায় আর জমিদার বাড়িতে গিয়ে কথা বলতে বলে। ডাইনির কথা মতো ওই জিনেরা তোমার স্বপ্নে আসে আর তুমি স্বপ্ন দেখে জমিদার বাড়িতে যাও। তুমি জমিদার বাড়িতে যাওয়ার পর ডাইনি তোমার সামনে সুন্দর রূপে আসে আর বলে সে একটা পরী। সে তোমাকে ভালোবাসার বিয়ে করে ছলনা দেখিয়ে বলে ওকে মুক্ত করতে। তুমি ওর কথা মতো ওকে জমিদার বাড়ি থেকে মুক্ত করে দাও। তুমি ডাইনিকে মুক্ত করায় ডাইনিটা আরেকটা চাল চালে। ডাইনি তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে আসে। কোনো জিন বা পরী এরা অনেক বছর বন্দি থাকলে এদের অনেক শক্তিটা কমে যায়। ডাইনি অনেক বছর বন্দি থাকার পর তার শক্তি ফিরে পাওয়ায় তার মানুষের রক্ত খাওয়ার প্রয়োজন ছিল। মানিক ডাইনি পরী রূপে তোমার সংসার করার সময় রোজ রাতে তোমার ও তোমার মায়ের শরীর থেকে
একটু একটু করে রক্ত চুষে নিত। তোমাদের শরীর থেকে রক্ত চুষে খাওয়ার সময় তোমাদের শরীর শুকিয়ে যেতে থাকে আর দুর্বল লাগে। সেই ডাইনি তোমার মায়ের রক্ত খেতে খেতে এক রাতে তোমার মাকে মেরে ফেলে। এখানে ডাইনি আরেকটা চালাকি করেছে। তুমি বাজার থেকে মাছ নিয়ে আসার সময় ডাইনি নিজের পরিচিত জিনকে দিয়ে তোমাকে ভয় দেখিয়েছে, মাছ চেয়েছে। এরপর ডাইনি তোমাকে বলেছে তোমার পেছনে পিশাচ জিন লেগেছে, তোমার মাকে মারছে, এতে যেন তুমি ডাইনিকে সন্দেহ না করতে পারো। শুধু তাই না, চমক এখনো বাকি। তোমাদের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটায় তোমরা কোনো কবিরাজের কাছে যাবে, এটা দেখে ডাইনি তার পরিচিত জিনকে বলে কবিরাজ সেজে তোমার বাড়িতে আসার। ডাইনির কথায় তার জিন কবিরাজ সেজে আসে আর তোমাকে ভুলভাল বুঝে চলে যায়। এই সব কিছুই ডাইনির প্ল্যান। আর মাত্র একটা রাত তুমি ডাইনির সাথে থাকলেও তোমার সবটুকু রক্ত চুষে খেয়ে তোমাকে মেরে ফেলতো। আল্লাহর রহমতে আর কোনো ভয় নেই। আমি ডাইনিকে বন্দি করেছি ও ডাইনির জিনেদের মেরে ফেলেছে। তোমরা হয়তো এইসব বিষয় মানতে কষ্ট হবে, তবু বলবো স্বাভাবিক জীবনে ফিরে আসো, নামাজ পড়ে তোমার মায়ের জন্য দোয়া করো। এই বলে চলে যায় হুজুর। হুজুর চলে যাবার পর মানিক ওর মায়ের কবরের পাশে গিয়ে অঝরে কান্না করতে থাকে। ওর ভুলের কারণে ডাইনির হাতে মারা গেল ওর মা। আমাদের মানুষদের মধ্যে যেমন সবাই ভালো না, তেমনই জিনেদের মধ্যেও সবাই ভালো না। মানিকের কপালে হয়তো সেরকম একটা ছলনাময়ী ডাইনি এসে পড়েছিল। এই ঘটনার পর নামাজ কালাম শুরু করে সৎপথে রোজগার শুরু করে মানিক। এভাবে 2-1 বছর যাবার পর মানিক আবার একটা মেয়েকে বিয়ে করে আর সুখে সংসার করতে থাকে।